সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan. বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় এতিম। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো, তাই না? এখন অনেক ওই যে আছে না, রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, তরুণ বুদ্ধিজীবী, আমাদের জাতীয়তাবাদী ঘরানার একজন সাহসী সৈনিক, বই লিখেছেন। অনেকে বলেন যে জাতীয়তাবাদী ঘরানায় যারা আছেন সেখানে বুদ্ধিজীবীর সংখ্যা কম, জ্ঞানী লোকের সংখ্যা কম, থিঙ্ক ট্যাঙ্ক খুব দুর্বল। আশা করছি ডক্টর সাইফুল তারা যদি একটু সেদিকে নজর দেন এবং লেখালেখি, বুদ্ধিবৃত্তির চর্চা এগুলোতে যদি একটু এগিয়ে আসেন, আমাদের সেই গ্যাপটা অনেকখানি পূরণ হয়ে যাবে। একটু সাউন্ড বাড়িয়ে দিবেন, একটু কে আছেন? আরেকটি দিকেও আমাদের একটু দুর্বলতা আছে, বিশেষ করে কালচারাল সাইডে, নাটক, সঙ্গীত, এগুলো দিকেও। তারপর সেই কালচারাল সাইডেও আমাদের কিছুটা উইকনেস আছে, সেদিকেও আমাদের একটু নজর দিতে হবে মনে হয়। তো এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা মানে খুব লাকি যে এখানে আমরা দুজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের নজরুল ইসলাম খান, আমরা আসলে মানে মাঝে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকি। উনি যখন একটা লেখা লেখেন, একটি বিশেষ কোনো বিষয়ে যখন তিনি কোনো প্রবন্ধ উপস্থাপন করেন বা কোনো একটি ড্রাফট লেখেন, পলিটিক্যাল ড্রাফট, এটা একটা মানে আমাদের কাছে তখন একটি মানে উদাহরণ হয়ে দাঁড়ায় যে কিভাবে উনি লেখেন, ভাষার ব্যবহার, কথাবার্তা, ওনার বক্তৃতা, প্রতিটি বক্তৃতা থেকেই আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি। তো নজরুল ইসলাম খান উনি একজন দেশ বরেণ্য বললেও ভুল হবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা। We are lucky to have him with us. আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান, ওনাকে আজকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে। নিশ্চয়ই আমরা অনেক কিছু শিখতে পারবো আজকেও। আমাদের আব্দুল আল মিন্টু সাহেব, বিএনপি সাধারণত মধ্যবিত্ত বা সংখ্যা বেশি আর কি, আমাদের দলে মধ্যবিত্তের উপস্থিতি বেশি। বড় বড় ব্যবসায়ী আমাদের দলে খুব আছে তা না, কম। কিন্তু আমাদের অস্ত্র আছে। অস্ত্র মানে সেই ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ যখন বড় বড় ব্যবসায়ী নিয়ে হাজির হয় এবং সেই ব্যবসায়ীরা যখন বড় বড় ডায়লগ রাখেন, মারেন, যখন ডায়লগ দেন আজীবন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তো সেইখানে আমাদের শক্তি আমাদেরও আছে। আমাদেরও বড় ব্যবসায়ী আছেন, আব্দুল আল মিন্টু ভাই এক নাগারে ব্যবসায়ী এবং এক নাগারে পলিটিশিয়ান, একই সাথে পলিটিশিয়ান, অলরাউন্ডার। সুতরাং আমরা সব দিকেই আমাদের শক্তি কোনো দিক দিয়ে কম নেই। মিন্টু ভাইকেও আজকে আমরা পেয়েছি এখানে। আমাদের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, উনি এতক্ষণ মূল্যবান বক্তব্য রেখেছেন আপনাদের সামনে। অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আজকে মানে আসেনি, মানে মানে যে জ্যাম, আমি যে কিভাবে আসলাম। তো আজকে যে বিষয়গুলো নিয়ে, আচ্ছা আমাদের
অধ্যাপক ওয়াকিল আহমেদ, ডক্টর ওয়াকিল আহমেদ আমাদের শিক্ষক। সেই জন্য আমরা আমাদের আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব উনি আমাদের একটা মিটিং এ ছিলেন। স্যারদের যখন আমাদের মিটিং এ পাই তখন অনেক স্মৃতি আমাদের মনে পড়ে। আমরা যখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পলিটিক্সটা করেছি, স্যারদের ঘিরেও আমাদের অনেক স্মৃতি আছে। আমাদের ছাত্র দলের সেই সময় নানা প্রতিকূলতার মধ্যে আমাদের থাকতে হয়েছে, আমাদের সময় কেটেছে, নানা প্রতিকূল পরিস্থিতি আমরা ফেস করতে হয়েছে। স্যারদের যখন সামনে পাই তখন অনেকগুলোই সেই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে। আমাদের ওয়াকিল স্যার আমাদের অনেক সেই সময়কার অনেক স্মৃতির সঙ্গী উনি, ওনাকে আজকে আমরা পেয়েছি। নিশ্চয়ই স্যার আজকে অনেক কথা বলবেন। যদি স্যার সেই সময়কার কিছু স্মৃতি রোমন্থন করেন, আমরাও একটু তার সাথে পুলকিত হব সেই সময়ের কথা মনে করে। এখানে যে বিষয়গুলো বই যেটা উচিত আর কি, আমি ডক্টর সাইফুল ওনাকে বলবো যে আপনারা যখন বই লেখেন, আমাদেরকে যখন অনুষ্ঠানে ডাকেন তার অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে বইগুলো আমাদের কাছে দিবেন, এটা দেওয়া উচিত। আমরা এখন বইটার উপরে কিছু বলার সুযোগ নাই। সেদিনও একটি প্রোগ্রামে গেলাম বইয়ের উপরেই, কিন্তু বইটা আমাদের হাতে সেই সময় দেওয়া হয়, যার জন্য আমরা আসলে প্রপার রিভিউ দিতে পারি না। আমরা আসলে ভিতরে লেখাগুলো সম্বন্ধে ঠিকভাবে আমাদের বলার সুযোগ থাকে না, যেহেতু পড়তে পারি নাই। যেহেতু কিন্তু বিষয়গুলোর উপর আমি একটু বলি। এখানে শেখ হাসিনার দুর্নীতি এবং দুঃশাসন একটি বইয়ে, আরেকটি বই আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের উপর লেখা আর কি। তো সব বিষয়ে তো আমাদের কথা বললে তো সময় চলে যাবে। আমি শেখ হাসিনার করাপশন এই বিষয়টি বলি। দুঃশাসন নিয়ে নিশ্চয়ই আরো বক্তারা আছেন, নজরুল ভাই আছেন, মিন্টু ভাই আছেন, স্যার আছেন, ওনারা বলবেন। এবং জনাব তারেক রহমানের উপর লেখার উপর বই দিয়ে সামান্য কিছু বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই মনে আছে সেই স্মৃতিগুলো, আপনাদের কারোর ভোলার কথা নাই। প্রায়ই আমরা দেখতাম টেলিভিশনের পর্দায় যে একজন জামদানি শাড়ি পরা একজন মহিলা প্রায় আমাদের সামনে এসে হাজির হতেন। টেলিভিশনের পর্দায়, মোবাইল স্ক্রিনে, ফেসবুকে এসে নানা সময় নানা রকম কথা বলতেন। ওনাকে দেখে মনে হতো ওনার চেয়ে মনে হয় সিম্পল মহিলা, ওনার চেয়ে মনে হয় সিম্পল মহিলা মনে হয় বাংলাদেশে আর নাই। যখন আমি এই কথাটি আমি সেদিন বলছিলাম, তখন আরেকজন বলতে আমার পাশ থেকে বলছেন, ওই শাড়িটার দাম কিন্তু ভাই 7 লাখ টাকা। ঠিক আছে, আমরা তো ছেলেরা আসলে মেয়েদের শাড়ির দাম জানার কথা না। তবে শাড়িটা যেহেতু জামদানি একটা শাড়ি, আমরা মনে করতাম যে উনি বোধহয় খুব কষ্টে আছে। এবং কোন একজন উনি বলেছিলেন, চোখ মুখ কালো করে বলছেন, ইস আমার ছেলের সেমিস্টারের টাকা দিতে পারি নাই, সেই জন্য ছেলেটার আর ওইখানে পড়া হলো না, খুব ক্রাইসিসে আছে। ঠিক যখন উনি এই কথাটি বলছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় টাকার অভাবে নাকি পড়তে পারছেন না। ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় নিশ্চয়ই লাস ভেগাসের কোন একটি নাইট ক্লাবে বসে কাচের পাত্রে রঙিন তরলের ঝড় তুলছেন আর মার ভিডিওটা দেখে হাসছে। একই বলে হিপোক্রেসি। আপনাদের মনে আছে আগের দিন ভুয়া নির্বাচন হয়ে গেল, কোন ভোটার নেই, 14 ইলেকশন, কোন ভোটার নেই, কুকুর ছাড়া কারো উপস্থিতি নেই। এরপরের দিন তিনি বক্তৃতা উঠে বললেন, বক্তৃতা দিতে আসলেন, বক্তৃতা দিয়ে বললেন, এদেশের জনগণ সবসময় আওয়ামী লীগের সাথে ছিল, তারাই সবসময় আওয়ামী লীগের শক্তি, তারাই ব্যাপকভাবে গুটি কয়েক মানুষ ছাড়া সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যার জন্য আমরা আবার ক্ষমতায় এসেছি। অথচ 144-54টা সিটে কোনো ভোটই হয় না। মানুষ দেখে একজন মহিলা কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে, কিভাবে সম্ভব? একজন মানুষ তরতাজা, যে নিজেও জানে যে ইলেকশনে কেউ ভোট দিতে যায় না, তারপরও কিভাবে বলে যাচ্ছে। কি বলে হচ্ছে, মানে হিপোক্রেটের একদম পারফেক্ট এক্সাম্পল শেখ হাসিনা। আমরা এর সাথে সময় দেখতাম, হঠাৎ করে এর সাথে দেখা গেল যে জুম্মার নামাজে একটা মসজিদে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলছেন, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি, তাই আজকে এখানে এসে হাজির হয়েছে। অথচ ওখানের মুসল্লিরা জানেন যে 7 দিন ধরে ওখানে সিকিউরিটি চেক আপ হচ্ছে ওই মসজিদ। এই সমস্ত পলিটিশিয়ানদের কারণে রাজনীতিবিদদের সম্বন্ধে মানুষের একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে।
মানুষ মনে করে রাজনীতিবিদ মানে মনে হয় মিথ্যাবাদী। আজকের এই যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের অনেকেই পলিটিক্স সম্বন্ধে একটা বাজে ধারণা, পলিটিশিয়ান সম্বন্ধে। এই যে এরশাদ হাসিনাদের মতো এই সমস্ত পলিটিশিয়ানদের কারণে মানুষের একটা বাজে ধারণা হয়ে গেছে। আমরাও মাঝে মধ্যে বলে ফেলি, কোন একটি সমস্যা তৈরি হলে এটি একটি ভীষণ সমস্যা, মানবিক সমস্যা, এটা নিয়ে কেউ রাজনীতি করবে না। আরে রাজনীতি করবো না মানে? রাজনীতি তো মানুষের সমস্যার সমাধানের জন্য, রাজনীতি তো মানুষের মঙ্গলের জন্য, অথচ আমরাই বলি এটা নিয়ে রাজনীতি করা যাবে না। পলিটিক্সটাই আসলে, পলিটিক্স সম্বন্ধে আমাদের কিছু কিছু মানুষের কারণে আজকে রাজনীতি সম্বন্ধে মানুষের কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। অনেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা রকম কথা বলেন, সুযোগ পেলেই। ইদানিং তো কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছেন, পারলেই পলিটিশিয়ান দিয়ে একটা গালি দিয়ে বসেন। আরে বাবা, বাংলাদেশের মতো এত মানুষ ছোট্ট একটি জায়গার মধ্যে পৃথিবীর কোন দেশে নাই। এত মানুষ, 55,526 বর্গ মাইলের মধ্যে এত মানুষ পৃথিবীর কোন দেশে নাই। এত ঘনত্ব পৃথিবীর কোন দেশে নাই, যে হাইডেন্স বলে, এত মানুষ কোথাও নাই। এই মানুষদের এইটুক জায়গার মধ্যে ম্যানেজ করেছে কারা? ম্যানেজ করে রেখেছে কারা? পলিটিশিয়ানরাই রেখেছে। কথা নেই, বার্তা নেই, পলিটিশিয়ান সম্বন্ধে একটা বাজে ধারণা। মাঝে মধ্যে এরকম সময় আসে, যা ইচ্ছে তাই বলে। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, পলিটিশিয়ানদের বদনাম হয়েছে কিছু মানুষের কারণে। হাসিনা, এরশাদ, এরা হচ্ছে তার এক্সাম্পল। এই যে দেখেন, দুর্নীতি নিয়ে আমি জানি না বইয়ে কি কি লেখা হয়েছে। ওনার শেখ হাসিনার ছেলে জয়, কদিন আগে এফবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে এসেছে জয়ের 8টি গাড়ি, সেই 8টি গাড়ি পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি, খুবই মূল্যবান সেই গাড়িগুলো। কোত্থেকে আসলো এই টাকা? জয় শুধু বাংলাদেশ থেকে কত 12,000 কিলোমিটার দূরে বসে বসে টাকা নিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়েছেন। জয় নিয়েছেন, রেহানা নিয়েছেন। রেহানার সিগনেচার ছাড়া, রেহানার সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় বড় প্রজেক্ট পাস হতো না। এখানে যারা আছেন, মিন্টু ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি তো বিজনেস লাইনেই আছেন। রেহানার অনুমতি ছাড়া হতো না, জয়ের অনুমতি ছাড়া হতো না। এবং শুধু না, এক পর্যায়ে উনি 12,000 কিলোমিটার দূর থেকে টাকা নিয়ে ওনার ভাল লাগতো না। উনি চিন্তা করতো, পরের দিকে চিন্তা করা শুরু করলো, আমি আরো দূর থেকে টাকা নিতে চাই, আরো বহু দূর থেকে টাকা নিতে চাই। এই জন্য উনি করলো কি, একটা স্যাটেলাইট বানালো, বঙ্গবন্ধু স্যাটেলাইট। খরচ 1,500 কোটি টাকা। সেই স্যাটেলাইট কিনতে হলো দেশের জনগণকে 3,000 কোটি টাকা। এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্যে ঘুরছে, তেমন কোনো কাজে লাগে না। সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজলেই, খালি পৃথিবীতেই নাই, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ। এখন আবার উনি বলছেন আমি স্যাটেলাইটে নাই, আমি আর সরকারকে হেল্প করবো নাই। মানে টাকা খেয়েছো, হেল্প করবে না মানে? গলায় রশি বেঁধে নিয়ে আসবো, হেল্প করবে না মানে? তারপর পুতুল, স্বামী স্ত্রী মিলে এক খেয়েছেন, এই পর্যন্ত খেয়েছেন। এই পর্যন্ত খাওয়া মানে বুঝেন তো, স্বামী স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন। খাওয়া দাওয়ার পর যখন আর হজম করতে পারছেন না, যখন ওদের দুর্নীতির, বিদেশে তো টাকার আসলে হিসাব দিতে হয়, যখন হিসাব দিতে পারছেন না, তখন পুতুল বলে আমি ওকে চিনি না, সে তার স্বামীকে চেনে না, ডিভোর্স দিয়ে ছেড়েছে। এখন বেচারা স্বামী দুবাইয়ের জেলখানায়। শুধু তাই না, শেখ হাসিনা, আমরা যখন ঢাকার কোর্টে হাজিরা দিই, ঢাকায় যখন শেখ হাসিনা আমাদের ঢাকার বিভিন্ন কোর্টে কোর্টে হাজিরা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছেন, ওনাকেও হাজিরা দিতে হয়েছে। এবং বাংলাদেশে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেন, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। কত লজ্জা, বিদেশের একটি আদালতে গিয়ে দুর্নীতির মামলায় তার হাজিরা দিতে হয়েছে, তার জামাই আর তার মেয়ের দুর্নীতির মামলা।
একবার চিন্তা করেন, আমাদের দেশে যদি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান এসে দুর্নীতির মামলায় হাজিরা দিত, তাহলে সেই দেশের সম্বন্ধে আমাদের কি একটা ধারণা? কোথায় নিয়ে গেছেন এরা দেশ? রেহানার ব্যাপারে তো বললাম, ওনার আমি ভাবতাম যে ওদের ফ্যামিলির শুধুমাত্র একটা মেয়ে ভালো, এই মেয়েটা দেশে আসে না, ওখানেই থাকে, কি যেন নাম, টিউলি। ভালোই লাগতো যে যাক আমাদের বাংলাদেশের একটা মেয়ে হোক, আওয়ামী লীগ তার আত্মীয় স্বজন আওয়ামী লীগ হোক, এই মেয়েটা তো ভালো, আগাচ্ছে ভালোই, মন্ত্রী হয়েছে, খুশি হই না। হঠাৎ করে দেখি ও মা, দুষ্টের সেরামণি লঙ্কার কি রানী, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজি। আসল শব্দটা তো দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। ইনি তো রাজা বলা যাচ্ছে না, ইনি হচ্ছে দুষ্টের শিরোমণি লঙ্কার রানী, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজি। ওই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, it was not more than a $7 billion project. $7,000 billion প্রজেক্ট ছিল, সেটা গিয়ে দাঁড়িয়েছে $12 billion প্রজেক্টে। টাকা দিতে হবে কার? দেশের জনগণকে। মাঝখানে $5 billion, সম্ভবত এখানে $4 billion না $5 billion নাই। কে নিয়েছে? ওই যে টিউলিপ, শেখ হাসিনা, রেহানা, তারপরে জয়, ভাগাভাগি করে নিয়েছে। এখন ওই টাকা দিয়ে বোধহয় কি বা ইয়ে কিনেছে, কি বলে, ফ্ল্যাট কিনেছে, এখন ওগুলোর আর হিসাব দিতে পারছে না। শেখ পরিবার সারা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এখন একটি পরিবার, এবং এটি আজকে প্রমাণিত যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শেখ পরিবার আর সততা একসাথে আশা করা যায় না, ঠিক যেভাবে শেখ পরিবার আর গণতন্ত্র একসাথে আশা করা যায় না। আমির হোসেন আমু, কত উদাহরণ দেব, উনি নাকি কত রকম অভ্যাস আছে মানুষের, উনি নাকি টাকার তৈরি জাজিম ছাড়া ওনার ঘুম হয় না। এগুলো সব আওয়ামী লীগের এক্সাম্পল। বলতে গেলে তো আর কারো বক্তৃতা দেওয়া লাগবে না, আমার 2-3 দিন ধরে বক্তৃতা দিতে হবে ওদের এক একটা। রাতের বেলা নাকি টাকার গন্ধ না শুনলে আমির হোসেন আমুর ঘুম হতো না। এরকম বিকৃত রুচি দুর্নীতিবাজ আওয়ামী লীগে ভর্তি। বলতে গেলে অনেক সময় লাগে, আমি আর অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। শুধুমাত্র ওদের একটি রিপোর্টে ওদের দুর্নীতির একটি টোটাল চিত্রটা ভেসে এসেছে। এই সরকার, ইউনূস সরকার যখন আসলেন, তখন তারা একটা কমিটি করে দিলেন, যে কমিটি বললেন যে আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে। তারা ভাই বিএনপি করে না, তারা নিরপেক্ষ মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ। তারা অনেক খোঁজ খবর নিয়ে দেখেছেন যে 2008-9 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 29 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সব উধাও করে দিয়েছেন। ওনাদের দুর্নীতির কথা জিজ্ঞেস করলে বলে আমরা তো উন্নয়ন করেছি। কি উন্নয়ন করেছেন? পদ্মা সেতু বানিয়েছেন, খরচ কত? 3000 কোটি টাকা। আর আপনারা কয়েক বছরে উড়িয়েছেন হচ্ছে 29 লক্ষ কোটি টাকা, যা দিয়ে প্রায় 90টার বেশি পদ্মা সেতু বানানো সম্ভব। একটি পদ্মা সেতু হাতে ধরিয়ে দিয়ে বলেন আমরা তো উন্নয়ন করেছি। আর একটা কি করেছেন ভাই, ওই যে কর্ণফুলী টানেল, আমি গিয়েছিলাম, আমি 1 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে সম্ভবত 20 থেকে 25টা গাড়ি গিয়েছে ওই টানেল দিয়ে। কেউ ওই টানেল দিয়ে জানো, ওটা কোনোই কাজে লাগে না, স্রেফ টাকা খরচে বানানো হয়েছে। একটা খালি কোনো মতো একটি প্রজেক্ট করেছে, অস্বীকার করবো না, এইটা একটু কাজে লাগে, এই মেট্রো রেলটা সম্ভব। তাও আবার ওটা নিচ দিয়ে যাওয়ার সময় আমি একটু এদিক ওদিক তাকিয়ে যাই, এরা তো আবার
ব্রিজের রডের মধ্যে বাস দেয়, এটা আবার কি দিয়ে বানাচ্ছে কে জানে, আবার ভেঙে চলে না পড়ে। এখন এই যে এদের এই যে দুটো দুর্নীতির সাম্রাজ্য, সেটাকে ধরে রাখার জন্য শেখ পরিবার একটা আইন করেছে, কি সুরক্ষা আইন। জাতির পিতাকে যেন আইনটা তাদের পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে সুরক্ষা দিতে হবে, মানে টাকা যা কামিয়েছেন এগুলো তো রক্ষা করতে হবে, সেভ করতে হবে তাদের নিজের, না হলে বেঁচে থাকলে না উড়াতে পারবে, না হলে কিভাবে, সেই জন্য তাদের বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আইন করেছেন। সেই আইন অনুযায়ী শেখ পরিবার তাদের যদি কেউ কোনো বাড়িতে অবস্থান নেয়, কোনো বাড়িতে যদি থাকে, তার আশেপাশে যদি তারা মনে করে কোনো একটি বাড়ি ঝুঁকিপূর্ণ, তারা ইচ্ছে করলে সেই বাড়ির সমস্ত স্থাপনা তুলে নিয়ে যেতে পারে। তারা যেখানে থাকবেন তার আশেপাশে কোনো সুউচ্চ বিল্ডিং যদি থাকে যেখান থেকে তারা নিরাপত্তা ঝুঁকি মনে করবেন, সেই বিল্ডিং এর সবাইকে খালি করে দিতে হবে। এবং এসএসএফ, আপনি জানেন যে এসএসএফ সবচেয়ে চৌকস, আর্মির সবচেয়ে চৌকস সদস্যদের দিয়ে তৈরি করা হয়। সেই এসএসএফ এই পরিবারের প্রত্যেক সদস্যকে সারাক্ষণ পরিবেষ্টিত করে রাখবেন। এইরকম মনে করেন ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, জয় বা তারপর ওই যে টিউলিপ বা ওই যে কি ববি টবি কি সব আছে, এইসব এদের যদি কোনো ছোট বাচ্চা হয়, বাচ্চা মনে করেন মার্কেটে যাচ্ছে, সাথে 15-20 জন এরকম তাক করে করে যাচ্ছে বাচ্চার সাথে সাথে। তারপর তারা যেখানে থাকবেন সেখানে টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, পানির বিল সব দিবে কে? জনগণ। তাদের যতগুলো ঝাড়ু দল লাগবে তারা চাপেন, সব দিবে কে? জনগণ। তাদের যত বাবুর্চি লাগবে তত বাবুর্চি ওনারা নিতে পারবেন, টাকা দেবে কে? বেতন দেবে কে? জনগণ। হায় হায় হায়, এইসব দেখে মনে হয় এই যে নজরুল ভাইরা যুদ্ধ করেছেন, আমার অবশ্য সৌভাগ্য হয়নি, খুবই ছোট ছিলাম, চান্স পেলে আমিও একটু অংশ নিতাম। যাই হোক, সেটা দুর্ভাগ্য যে 71-এ বয়স খুবই কম ছিল। তারপরও মামার সাথে সাথে হাত ধরে ধরে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ঘুরেছি, দেখেছি সেখানকার যুদ্ধ, সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত শরীরও দেখেছি। এই যে যুদ্ধ করেছেন, এই যে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, এই যে মা বোনের সম্ভ্রম গিয়েছে, সবকিছুই কি একটি মাত্র পরিবারের জন্যে? তাদের কর্মকাণ্ড দেখে তো তাই মনে হয়। সবকিছুর মধ্যে বঙ্গবন্ধু। এই যে আমি একটু সময় কম, আমি একটু তাই জন্য লিখলাম, এই যে বঙ্গবন্ধু লেখক লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু হার্বাল লীগ, বঙ্গবন্ধু হোমিওপ্যাথি লীগ, বঙ্গবন্ধু নাপিত লীগ, সবজি লীগ আছে, যাই হোক, এটা আবার বলে। এসব কি? এসব কি? ইংরেজিতে বলে, আমি যে কথাটি সবসময় বলি, only demons are made when people try to put some of them above themselves to play God. অর্থাৎ মানুষ যখন তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে দেবতা বানানোর চেষ্টা করে, তখন দেবতা তো তৈরি হয় না, তৈরি হয় রাক্ষস, অপদেবতা, ফেরাউন। বাহাত্তর থেকে 75 পর্যন্ত এই শেখ মুজিবকে ওরা দেবতা বানানোর চেষ্টা করেছে। তৈরি হয়েছে কি? আব্দুল মালেক উকিল সাহেব বলেছেন, ওনাদের নেতা শেখ মুজিব মারা যাওয়ার পর জাতি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। এবারও কয় বছর তাই করেছেন। পরিণতি কি? আপনার বাবার মূর্তির উপর ছোট ছোট বাচ্চা ছেলেরা উঠে দেখি কেউ, মানে আপনার তো সবই সাক্ষী। এর দায়ী কে? দায়ী তারাই। শুধু ওনার বাবা না, শেখ হাসিনাকে নিয়েও কম মাতামাতি হয় নাই। আপনারা খেয়াল করেছেন, পার্লামেন্টে একদিন এক বক্তা বলছেন, পার্লামেন্ট মেম্বার, যে পার্লামেন্টের পিছনে প্রতি মিনিটে কত 3 লক্ষ না কত টাকা খরচ হয়, 2 লক্ষ সামথিং। এক এমপি বলছেন, আমি পদ্মা সেতুর
কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম পদ্মা সেতু দাঁড়িয়ে আছে। আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, হে পদ্মা সেতু, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তোমার এই যে শক্তি, তোমার যে গরিমা, তোমার যে মহত্ব, এর পিছনের কারণ কি? তুমি কি শুধুই ইট পাথর আর বালুর একটি স্ট্রাকচার? তখন পদ্মা সেতু দেখলাম নড়ে চড়ে উঠলো এবং বলে উঠলো, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। খেয়াল আছে আপনাদের? এই তো হয়েছে বাংলাদেশে। এখন কই শেখ হাসিনা? এখন আপনার সেই চামচারা কোথায়? কোথায় গেল তারা? এত লিগ কই গেল? দেখি না তো। মাঝে মধ্যে দেখি রাতের বেলা মিছিল করেন, রাতের বেলা 8 জন 10 জন নিয়ে মিছিল করেন। এই ওবায়দুল কাদের সাহেব কত বলতেন আমাদের, কই আমরা তো বড় বড় সমাবেশ আপনাদের সময় করেছি, এখন তো এরকম অত্যাচার নাই, নির্যাতন নাই। কই আপনাদের নেতা কর্মী তো চোখে পড়ে না, মিছিল করে রাতের বেলা, ইলেকশনও করেন রাতের বেলা। আমি যেটা বলি, আওয়ামী লীগ আর কোন পলিটিক্যাল পার্টি নয়, ইট হ্যাজ টার্ন টু এ নাইট ক্লাব। এটা একটা নাইট ক্লাবে পরিণত হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি আর একটু আমাদের আর একটি বই, জনাব তারেক রহমানের উপর লেখা একটি বই, বইটির নাম হচ্ছে লিভিং লেজেন্ড। দেখেন, সেদিনও একটি মিটিং এ বলেছি, পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতাদের সন্তানরা পৃথিবীর উন্নত দেশগুলোতে থাকে, সেখানে তারা এক বিলাসবহুল জীবন যাপন করে। সন্তান বলি, শুধু সন্তান না, তাদের পরিবারের সদস্যরা এক বিলাসবহুল জীবন যাপন করে। তারেক রহমান কি পারতেন না? পারতেন। ওনার মতো সৌভাগ্যবান কয়জন আছে? ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী। একই ব্যক্তি, যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, এমন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কয়জন আছে? তিনি কি পারতেন না সেই বিলাসবহুল জীবনে নিজেকে হারিয়ে দিতে? পারতেন না? পারতেন। সেদিন একজন আপনার ব্রুনাইয়ের এক রাজ পরিবারের এক সন্তান, তার ডেইলি খরচ কত জানেন? 747,000 ডলার পার ডে। ভাই, একজন মানুষের পক্ষে কত খরচ করা সম্ভব? কত খরচ করা সম্ভব বলেন? এই যে শেখ হাসিনারা, এই যে রেহানারা যে টাকার পিছনে দৌড়ালো বছরের পর বছর, কি করবেন ভাই এত টাকা দিয়ে? কি করার আছে? কত খরচ করবেন? কত টাকা দরকার? যদি বুঝতাম হ্যাঁ কবরে এসি করার সিস্টেম আছে, সেখানে নিয়ে যাওয়া যায়, তাহলে বুঝতাম যে ঠিক আছে, এই কারণে নিয়েছে। কেন মানুষ টাকার জন্য দৌড়ায়? তারেক রহমান টাকার পিছনে দৌড়ান নাই, বিলাসিতার পিছনে দৌড়ান নাই। দিনের পর দিন ওই একটি ঘরের মধ্যে আমরা তাকে দেখেছি। শুধুমাত্র ঘুমানোর সময় ছাড়া বাকি সময় উনি ওই ঘরটার মধ্যে থেকে বসে কি করেছেন? দেশের মানুষের জন্য কাজ করেছেন। উনিও বিলাসবহুল জীবন, নাইট ক্লাবে সময় কাটাতে পারতেন, এক ডিস্কো থেকে আর এক ডিস্কে যেতে পারতেন, এক নাইট ক্লাব থেকে আর এক নাইট ক্লাবে যেতে পারতেন। তিনি তো যাননি। তার কারণ তার মন পড়েছিল তার পিতৃভূমি, যে পিতৃভূমিতে তার পিতার রক্ত পড়ে আছে। সারাক্ষণ দেশকে নিয়ে তিনি ছিলেন। এই 14, 15, 16টি বছর এদেশে যে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের নারী নক্ষত্র, উনি সবকিছুই তিনি জানেন। তিনি তৈরি করেছেন এই আন্দোলন, আগা গোড়া তিনি এই আন্দোলনের সাথে ছিলেন। এবং এই যে স্বৈরাচারী সরকারের সাথে এদেশের জনগণের যে দূরত্ব তিনি তৈরি করতে পেরেছিলেন 15-16 বছরে, যার কারণে পরবর্তীতে তার রেজাল্ট আমরা পেয়েছি। এখন তো অনেকেই দাবি করেন, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, ও সমন্বয়কদের কেউ বলে, আমি ওদের মধ্যে আবার প্রতিযোগিতা আছে। কেউ কেউ বলে যে আমার অবদান বেশি, ও বলে আর আমার অবদান বেশি, ও বলে আবার আর অন্যদের অবদান আছে। এর বাইরে আরো অনেকে বলছেন, ওদিন সর্বশেষ যোগ দিয়েছে
জাতিসংঘ জাতিসংঘ বলছে আমরা আর্মিকে বলে দিয়েছিলাম না হলে আর্মি যাতে এই পাবলিকের বিরুদ্ধে না যায়, সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan। বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় এতিম। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো, তাই না? এখন অনেক ওই যে আছে না, রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই এখন হাসে অন্তর্যামী, সবাই সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে। আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা বলছি আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করছি। আমরা তখনই এটার প্রতিবাদ জানাই। কারণ এই কাজটা, এই যে আজকে এই যে জনগণের এই যে জনগণ শেষে পথে রাস্তায় নামলো, এই জনগণকে তো আমরাই এই কত বছরে জনগণকে আমরা এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম। আমরা যখন বলতাম জনগণকে ভোট বর্জন করতে, জনগণ ভোট কেন্দ্রে যেত না, যেত। যাই হোক, এখন সবাই মিলেই আমরা ধরে নিই, সবাই মিলেই আমরা দুঃশাসনের পতন ঘটিয়েছি। আমরা এখন একটি পরিবেশে আছি। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই দেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তো এই নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা অনেক তো হলো, অনেক। ইসরি, এই দেশের জনগণকে আমরা কিছু দিতে পারি না, তাদেরকে ভালো খেতে দিতে পারি না, তাদের ভালো কাপড় দিতে পারি না, তাদের বাচ্চাদের ভালো লেখাপড়ার সুযোগ করে দিতে পারি না। তাদের একটাই সম্পদ হচ্ছে তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার নিয়ে তারা যে অধিকার নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। অন্য কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এদেশের জনগণ আর কোনো দিন শেখ হাসিনাকে মেনে নিবে না। তার কারণ সবচেয়ে মূল্যবান অধিকারটি, জনগণের যে অধিকারটা, তা শেখ হাসিনা কেড়ে নিয়েছে। সুতরাং শেখ হাসিনা যদি এখনো ভেবে থাকেন তিনি আবার বাংলাদেশে ফিরবেন, ভুল করছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি বন্ধ অধ্যায়, ক্লোজ চ্যাপ্টার। যাই হোক, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সাইফুলকে। আমি আশা করব যে এই দুইটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আরো বই বের করেন, আরো আপনার সাথে যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করেন নতুন নতুন বই বের করতে। এবং আগামীতে আমাদের এই বুদ্ধিবৃত্তির চর্চা যাতে আরো ভালোভাবে হয়, আমাদের দলে ভালো ভালো মেধাবী মানুষরা যাতে কাজ করার সুযোগ পায়, এক্ষেত্রে আপনারাও ভূমিকা রাখেন। আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর ভবিষ্যতে এ ধরনের মিটিং ডাকার আগে অনুগ্রহ করে অ্যাটলিস্ট 7 দিন আগে বই দুটো দিবেন। আজকে মূলত আমার বক্তৃতা হওয়া উচিত ছিল বই দুটোর উপর, কিন্তু আমি আসলে বই দুটো জাস্ট রাইট নাও এখনো খুলেও দেখিনি। যাই হোক, খোদা হাফেজ। শহীদ অমর হোক, দেশটাতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রফেসর সাইফুলকে।